আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসের সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের দশম অধ্যায়। দশম অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী। সেই অধ্যায়ের 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আজকের এই ক্লাসে সমাধান করব। আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের দশম অধ্যায়ের এই সৃজনশীলটাতে মূলত কি বলা আছে, 6 নম্বর সৃজনশীলটাতে আমাদের এই সৃজনশীল প্রশ্নে দেখা, আমাদের যেহেতু এখন সৃজনশীল প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, আগে একরকম করে প্রশ্ন আসতো, এখন কিন্তু আমাদের একটা সৃজনশীল আসবে এবং একটা সৃজনশীল থেকে কিন্তু আসলে 20 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে, তাই না? আচ্ছা, বলেছে আমাকে এখানে একটা রেওয়ামিল দেওয়া আছে, বলা আছে প্রারম্ভিক মজুত পণ্য, বেতন, তারপরে ক্রয় বিক্রয়, ফেরত, ভাড়া, মজুরি, বিজ্ঞাপন, পাওনাদার, দেনাদার, কুঋণ সঞ্চিতি, আমদানি শুল্ক, মূলধন, উত্তোলন এবং আসবাবপত্র, এগুলো আমার প্রশ্নে রেওয়া মিলে বলা আছে, তাই না? সমন্বয়গুলো একটু মনোযোগ দিয়ে পড়ব। 1 নম্বর সমন্বয় আমাদেরকে বলেছে সমাপনী মজুদ পণ্যের মূল্য, সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা? সমাপনী মজুদ পণ্যের মূল্য হচ্ছে 16,000 টাকা। ভাইয়া, সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই দামটা কম আমরা মূলত ওই দামটা গ্রহণ করব, তাই না? যেহেতু আমার এখানে একটাই মূল্য দেওয়া আছে, এই কারণে আমি ওই একটা দামই গ্রহণ করছি। একটা দামই আছে 16,000, আমরা সেই 16,000 টাকাটাই সমাপনী মজুদ পণ্য হিসাবে কাউন্ট করে ফেলবো, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে, মজুরি 2,000 টাকা বকেয়া আছে। আমরা মজুরির পাশে গিয়ে লিখে রাখবো 2, যাতে করে মজুরি যখন কাজ করব তখন মজুরির কাজটা যেন আমরা করতে পারি। দেনাদারের উপরে 5% হারে কুঋণ সঞ্চিতি ধার্য করতে হবে। ভালো কথা, আমরা দেনাদারের পাশে লিখে রাখবো 3, কুঋণের পাশে লিখে রাখবো আমরা 3। ওকে, 4 নম্বর একটা ছোট্ট সমন্বয় চিপায় পড়ে গেছে, আমরা একটু দেখবো এই সমন্বয়টা। আচ্ছা, কি বলা আছে ভাইয়া? বলা আছে বিজ্ঞাপন 6 বছরের জন্য প্রদত্ত হয়েছে। বিজ্ঞাপনের সাথে আমরা তাহলে লিখে ফেলবো হচ্ছে 4। আমরা সমন্বয়গুলো দাগায় ফেললাম। আমাকে এইখান থেকে উত্তর করতে হবে কি কি? উত্তর করতে হবে একটা বিশদ আয় বিবরণী করতে হবে, একটা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করতে হবে, একটা আর্থিক অবস্থার বিবরণী করতে হবে, অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ। সবগুলো অঙ্ক আমার এই জায়গা থেকে কিন্তু করতে হবে, তাই না? তাহলে আমরা এই জায়গা থেকে সবার আগে শুরু করব কি থেকে? আমরা শুরু করব হচ্ছে আমাদের এখানে, আমরা শুরু করব হচ্ছে বিশদ আয় বিবরণী থেকে। ভাইয়া, বিশদ আয় বিবরণী একটু খেয়াল করে দেখো। বিশদ আয় বিবরণী বের করার ধাপগুলো কি কি? আমাকে প্রথমে মোট মুনাফা বের করতে হবে। মোট মুনাফার থেকে আমরা পরিচালন ব্যয়গুলো বাদ দিব, আমার পরিচালন মুনাফা আসবে। পরিচালন মুনাফার থেকে আমি অন্যান্য আয়গুলো যোগ করব, অন্যান্য ব্যয়গুলো বিয়োগ করব, তাহলে তখন আমার চলে আসবে কি? তখন আমার চলে আসবে হচ্ছে নিট মুনাফা, তাই না? ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে অঙ্কটা করব। সবার আগে আমাদের একটু ছক কেটে নেওয়া দরকার। আমাদের ছক নর্মালি যেরকম হয় আমরা ওই রকম ছকই কাটবো, বিবরণ টাকা টাকা। আচ্ছা, তাহলে দেখো আমাদের ছকটা কি হবে? ছকটা হচ্ছে বিবরণ টাকা টাকা টাকা, তাই না? আচ্ছা, সবার প্রথমে আমাদেরকে বের করা প্রয়োজন হচ্ছে নিট বিক্রয়। মোট মুনাফা বের করার জন্য আমার কি লাগবে? নিট বিক্রয় লাগবে। তার কারণ নিট বিক্রয় থেকে আমরা বাদ দিয়ে দিব বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে আমরা বাদ দিয়ে দিব কি? বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, প্রশ্নের দিকে তাকাইলে আমরা একটা বিক্রয়ের পরিমাণ পাবো। এই যে দেখো, বিক্রয় পাবো, বিক্রয়ের সাথে ফেরত পাবো। বিক্রয় সম্পর্কিত অন্য কোনো সমন্বয় আমার প্রশ্নে না থাকলেও বিক্রয়ের সাথে বাদ দেওয়ার জন্য আমার ফেরতের পরিমাণ কিন্তু দেওয়া আছে। বাট্টার পরিমাণ না, বাট্টার পরিমাণ দেওয়া নেই। আচ্ছা, তাহলে বিক্রয় কত টাকা? বিক্রয় একটা আয়, বিক্রয়টাকে আমরা পাবো ক্রেডিট পাশে 4,12,000 টাকা। তাহলে আমরা সবার প্রথমে এসে এখানে লিখি বিক্রয়। সবার প্রথমে আমি এখানে এসে কি লিখবো? লিখবো হচ্ছে বিক্রয়। সবার প্রথমে কি লিখবো? লিখবো হচ্ছে বিক্রয়। ওকে, ভালো কথা, আমি লিখলাম এখানে বিক্রয়। বিক্রয় কত টাকা ভাইয়া? এই বিক্রয় কত টাকা? বিক্রয় হচ্ছে 4,12,000 টাকা। তাহলে বিক্রয়টা আমরা যেহেতু বিক্রয়ের সাথে যোগ বিয়োগ আছে, এখানে লিখে পেলাম 4,1,2,3, 4,12,000 টাকা। বিক্রয় কত? 4,12,000। আচ্ছা, সুন্দর করে লিখি, হ্যাঁ, লেখাটা সুন্দর হয়নি। 4,1,2,3, 4,12,000 টাকা। বিক্রয়ের সাথে যোগ করতে হয় অলিখিত বিক্রয়, বাদ দিব বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়। আচ্ছা, আমরা একটু দেখি এখানে কি আছে ভাইয়া।
বিক্রয়ের সাথে আমি বাদ দিয়ে দিব ফেরত, ফেরত যেহেতু আছে। আচ্ছা, অলিখিত বিক্রয় আমার প্রশ্নে দেওয়া নাই, বিক্রয় বারটা আমার প্রশ্নে দেওয়া নাই, মুনাফাবিহীন বিক্রয় এটাও আমার প্রশ্নে দেওয়া নাই। আচ্ছা, তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কি হবে? ডেবিট হবে। কত টাকা? ৯,০০০ টাকা। তাহলে বিক্রয় থেকে আমরা এখানে বাদ দিব, বাদ ফেরত, ফেরত কত টাকা? ৯,০০০ টাকা। ফেরত কত? ১ ২ ৩, ৯,০০০ টাকা। তাহলে এখানে একটু খেয়াল করে আমরা দেখি, ৪,১২,০০০ মাইনাস ৯,০০০, ৪,১২,০০০ মাইনাস ৯,০০০, তাহলে কত ভাইয়া? ৪,০৩,০০০ টাকা। কত টাকা ভাইয়া? ৪,০৩,০০০ টাকা। এই যে ৪,০৩,০০০ টাকা আমার আসলো, এই ৪,০৩,০০০ টাকার নাম হচ্ছে নিট বিক্রয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিট বিক্রয়। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে নিট বিক্রয়। ভালো কথা, লিখে ফেললাম আমরা এই পর্যন্ত নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমাদেরকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা এখানে বাদ দিব, বাদ দিব কি? বাদ বিক্রিত পণ্যের, বিক্রিত পণ্যের ব্যয়। ভাইয়া বিক্রয় থেকে বাদ দিব কি? বিক্রয় থেকে বাদ দিব আমরা বিক্রিত পণ্যের ব্যয়। ভালো কথা, বিক্রিত পণ্যের ব্যয় বের করব কিভাবে? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করব নিট ক্রয়, বাদ দিয়ে যোগ করব সকল প্রকার প্রত্যক্ষ খরচ, বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য। তাহলে আমি যদি প্রশ্নের দিকে তাকাই, এই যে দেখো আমার প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে। কত টাকা দেওয়া আছে ভাইয়া? ২৮,০০০ টাকা। প্রারম্ভিক মজুত পণ্য ২৮,০০০। তাহলে আমি এখানে একটু লিখে নিই, প্রারম্ভিক মজুত পণ্য ২৮,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা ভাইয়া? ২৮,০০০ টাকা। ২৮,০০০ টাকা। ওকে, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমার যোগ করতে হবে নিট ক্রয়ের পরিমাণ, তাই না? এই যে দেখো ভাই, আমার প্রশ্নে ক্রয় দেওয়া আছে, ক্রয়ের সাথে যোগ বিয়োগ করার জন্য কি কি দরকার? ক্রয়ের সাথে আমার যোগ বিয়োগ করতে হয়, যোগ করতে হয় অলিখিত ক্রয়, ক্রয় বাদ দিতে হবে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, মুনাফাবিহীন বিক্রয়, বিনামূল্যে পণ্য বিতরণ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই জিনিসগুলো আমার বাদ দিয়ে দিতে হয়। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত আমার প্রশ্নে এগুলো কোনো কিছুই দেওয়া নাই, শুধুমাত্র ক্রয়ের সাথে আমার ফেরত দেওয়া আছে। তো ক্রয় কত? ক্রয় হচ্ছে 2,50,000 টাকা। আমরা এটাকে একটু লিখে নিই, ক্রয়, এটাকে আমরা একটু লিখে নিই, ক্রয়, ক্রয়, ক্রয় কত ভাইয়া? 2,00,000, 1 2 3 4, 2,50,000। ক্রয় থেকে বাদ দিতে হবে ক্রয় ফেরত, ক্রয় থেকে বাদ দিতে হবে কি? বাদ দিতে হবে ক্রয় ফেরত। ক্রয় ফেরত কত? 6,000 টাকা। ভাই বাদ দিতে হবে কি? ক্রয় ফেরত 6,000 টাকা, তাই না? ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে বাদ দিয়ে দিব 1 2 3, 6,000। তাইলে ভাইয়া আমি যদি 2,50,000 থেকে 6,000 বাদ দিই, তাহলে থাকবে কত? 2,44,000 টাকা। কত টাকা? 2,44,000 টাকা। এবং এই 2,44,000 টাকার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে নিট ক্রয়। এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে নিট, এটার নাম হবে হচ্ছে নিট ক্রয়, তাই না? ওকে, ভালো কথা, আমি এখানে লিখে ফেললাম নিট ক্রয়। এখানে আমি লিখে ফেললাম নিট ক্রয়। এরপরে এখানে লিখতে হবে আমার সকল ধরনের প্রত্যক্ষ খরচের পরিমাণ। কি লিখতে হবে? সকল ধরনের প্রত্যক্ষ খরচের পরিমাণ। ভালো কথা, আমরা একটু দেখি কি কি প্রত্যক্ষ খরচ আছে। ভাইয়া মজুরি, এটা একটা প্রত্যক্ষ খরচ, তাই না? আচ্ছা, মজুরির পরে আর কোনো প্রত্যক্ষ খরচ আছে? না, আমার প্রশ্নে এই মজুরি ছাড়া আর কিন্তু কোনো প্রত্যক্ষ খরচ, এই তো আমদানি শুল্ক আছে, দাঁড়াও, এই তো আমদানি শুল্ক আছে। তাহলে মজুরি আর কি আমদানি শুল্ক, এই দুটো হচ্ছে আমার জন্য প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা মজুরিটাকে লিখে নিই। মজুরি কত টাকা ভাইয়া? মজুরি হচ্ছে আমার, হ্যাঁ, মজুরি হচ্ছে আমার 15,000 টাকা। একটা সমন্বয়ে বলছে মজুরি 2,000 টাকা বকেয়া আছে, তাই না? তাইলে সবার আগে আমি কি করবো? এখানে লিখবো মজুরি, মজুরি, মজুরি কত টাকা? মজুরি হচ্ছে আমার 15,000 টাকা। তো এই যে এই ঘরে আমি লিখলাম মজুরি 15,000। এটার সাথে আমি যোগ করে দিব যোগ বকেয়া, যোগ করে দিব কি? যোগ বকেয়া। বকেয়া কত টাকা আছে ভাইয়া? এই বকেয়া আছে কত টাকা? বকেয়া আছে 2,000 টাকা।
বকেয়া আছে কত 2000। তাহলে 15,000 আর 2000 যোগ করলে হচ্ছে আমার 17,000 টাকা। 15,000 আর 2000 যোগ করলে কত 17,000। ওকে, এরপরে দেখি তো আর কি আছে ভাইয়া। এরপরে আছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক কত টাকা? আমদানি শুল্ক হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে এখানে আমি লিখি আমদানি শুল্ক, আমদানি শুল্ক কত টাকা? আমদানি শুল্ক হচ্ছে 5,000 টাকা। 5,000, তাহলে এখানে আমি লিখলাম 5,000 টাকা। ওকে, এখন যদি আমি এটা যোগ করি, দেখো ভাই কত আছে 28,000 যোগ 2,44,000 যোগ 17,000 যোগ 5,000, তাহলে কত আসে ভাইয়া? আসে হচ্ছে আমার এখানে 2,94,000 টাকা। 2,94,000 টাকা। এই 2,94,000 টাকা থেকে আমার বাদ দিতে হবে সমাপনী মজুত পণ্য, তাই না? সমাপনী মজুত পণ্য। হ্যাঁ, সমাপনী মজুত পণ্য কত? 16,000 টাকা। 16,000 টাকা। তাহলে এখান থেকে বাদ দিব, বাদ 1 2 3 16,000। তাহলে থাকে কত? থাকতেছে হচ্ছে আমার এখানে 2,78,000 টাকা। 1 2 3 78,000 টাকা। আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করি, আমি মোট মুনাফা আগে বের করতে হবে। মোট মুনাফা বের করার জন্য নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেওয়া দরকার। বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করব? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে নিট প্রারম্ভিক মজুত পণ্য পাইছি, নিট ক্রয় পাইছি, প্রত্যক্ষ খরচগুলো যোগ করছি, 2,94,000 পাইছি। 16,000 টাকা ছিল কি আমার জন্য সমাপনী মজুত পণ্য, বাদ দিয়েছি 16,000, তাহলে থাকে কত 2,78,000 টাকা, তাই না? এই 2,78,000 টাকা, এই 2,78,000 টাকা আমরা বাদ দিব কোন জায়গা থেকে? 4,03,000 টাকা থেকে। 4,03,000 টাকা থেকে বাদ দিব 2,78,000 টাকা। 2,78,000 বাদ দিলে আমার থাকবে কত? বাদ দিলে থাকবে কত? 1,25,000 টাকা। এবং এই 1,25,000 টাকার নাম হচ্ছে মোট মুনাফা। এই 1,25,000 টাকার নাম কি? এই 1,25,000 টাকার নাম হচ্ছে মোট মুনাফা। তাহলে মোট মুনাফা আমার বের হইল কত? 1,25,000 টাকা। এখন মোট মুনাফাতেই তো আমার অঙ্ক শেষ না, তাই না? আমাকে মোট মুনাফা থেকে আরো বহুদূর সামনের দিকে যাইতে হবে, তাই না? আচ্ছা, মোট মুনাফা 1,25,000 টাকা। আমরা এর পরের কাজটুকু করব। আচ্ছা, আমরা উপরে একটু লিখে রাখি মোট মুনাফাটা, তাহলে আমাদের জন্য হিসাব করতে সুবিধা হবে। মোট মুনাফা, মোট মুনাফা কত টাকা? 1,25,000 টাকা। গেল, এই পর্যন্ত বোঝা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, মোট মুনাফা থেকে আমাকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমার যেটা বের হবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। তাহলে এই মোট মুনাফা থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। বাদ দিব কি আমরা? বাদ পরিচালন ব্যয়ের পরিমাণ, তাই না? আচ্ছা, আমার প্রশ্নে কি কি পরিচালন ব্যয় আছে আমরা একটু দেখি। আমাদের প্রশ্নে পরিচালন ব্যয় কি কি আছে ওইটা আমরা একটু আইডেন্টিফাই করি। দেখো, বেতন এটা একটা পরিচালন ব্যয়। কত টাকা? 20,000 টাকা। তাহলে আমরা আগে লিখে ফেলি বেতন। বেতন কত টাকা? বেতন 20,000, তাই না? 1 2 3 4 20,000 টাকা লিখলাম এটা। বেতনের পরে এরপরে দেখো ভাড়া। ভাড়াও কিন্তু আমার জন্য একটা পরিচালন ব্যয়। ভাড়া দেওয়া আছে কত? ভাড়া দেওয়া আছে 13,000 টাকা। তাহলে এখানে আমি লিখে ফেললাম ভাড়া কত টাকা? 13,000 টাকা। 1 2 3 13,000 টাকা। ভাড়ার পরে আমরা দেখি এরপরে কি আছে। মজুরির কাজ তো আমরা করে ফেলছি অলরেডি। বিজ্ঞাপন, এটাও আমার জন্য একটা পরিচালন ব্যয়। বিজ্ঞাপন দেওয়া আছে কত? 60,000 টাকা। বিজ্ঞাপনের সাথে একটা সমন্বয় আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বিজ্ঞাপন কত টাকা? 60,000 টাকা প্রথম ঘরে লিখব। প্রথম ঘরে লিখবো কেন? প্রথম ঘরে লিখবো এই কারণে যে এটার সাথে যেহেতু একটা যোগ বিয়োগের কাজ আছে, তাই না? আচ্ছা, কি বলছে ভাইয়া বিজ্ঞাপনের মধ্যে? বিজ্ঞাপন 6 বছরের জন্য প্রদত্ত হয়েছে।
আমি বিজ্ঞাপন বাবদ টাকা খরচ করছি কয় বছরের জন্য? 6 বছরের জন্য। তাইলে তুমি খেয়াল করে দেখো, আমি বিজ্ঞাপন বাবদ টাকা দিছি 60,000 টাকা। এই 60,000 টাকা আমি দিছি 6 বছরের জন্য, তাই না? এই 6 বছরের জন্য, তার মানে কি প্রথম বছরের জন্য দিছি 10,000, দ্বিতীয় বছরের জন্য দিছি কি 10,000, 3 নম্বর বছরের জন্য দিছি কি 10,000, 4 নম্বর বছরের জন্য 10,000, 5 নম্বর বছরের জন্য 10,000 এবং আমার 6 নম্বর বছরের জন্য 10,000 টাকা দিছি, তাই না? তার মানে প্রতি বছরের জন্য আমার বিজ্ঞাপন বাবদ খরচ করতে হয়েছে কত টাকা? প্রতি বছরেই আমার বিজ্ঞাপন বাবদ খরচ করতে হয়েছে 10,000 টাকা করে। আমি 5 বছরের টাকা অগ্রিম দিছি, তার মানে মোট 6 বছরের টাকা দিছি। 1 বছরের টাকা তো আমার এই বছরের খরচ, তাই না? 1 বছরের টাকা আমার এই বছরের খরচ। বাকি যে টাকা দিছি, বাকি কত দিছি? বাকি আরো 5 বছরের টাকা দিছি, ওইটা আমার জন্য অতিরিক্ত, ওইটা আমার জন্য অগ্রিম, তাই না? তাহলে যতটুকু টাকা অগ্রিম ওইটুকুকে বাদ দিয়ে দিতে হবে। বিজ্ঞাপনের ভাষায় যেটা অগ্রিম সেটাকে বলা হয় বিলম্বিত। বিলম্বিত, তাহলে আমরা লিখবো কি এখানে বিলম্বিত। লিখে কি করব? 1 2 3 4, এই 60,000কে 6 দিয়ে গুণ করব, 5 দিয়ে 6 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করব। কত টাকা? 1 2 3 4, 50,000। বাদ দিয়ে দিলে থাকবে কত? 1 2 3 4, 10,000 টাকা। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে, এরপরে আমরা দেখব এরপরে কি দেওয়া আছে ভাইয়া। বিজ্ঞাপনের কাজ শেষ, পাওনাদার আসবে না, দেনাদারের একটা কাজ আছে এইখানে। আচ্ছা, আর কি কোনো কিছু আসার মতো আছে? না, দেনাদারের কাজ আছে। দেখো, দেনাদারের উপরে যখনই আমাকে এইসব কুরিন বা কুরিন সঞ্চিতি এই ধরনের কোনো কিছু আমাকে ধার্য করতে বলবে ভাইয়া, দেনাদারের উপরে যখনই আমাকে কুরিন কুরিন সঞ্চিতি এই ধরনের কোনো কিছু বলা আছে মানেই আমি আমার প্রশ্নের 4টা লাইন একদম মুখস্থ লিখে ফেলবো, একদম মুখস্থ। এখানে কোনো ভাবাভাবের কোনো সুযোগ নাই। কি মুখস্থ ভাইয়া? আমি লিখবো হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা লেখা না কুরিন লেখা? আচ্ছা, যেহেতু কুরিন লেখা আমি কুরিন লিখে দেই। আমরা লিখবো কি পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি। এই 4টা লাইন একদম মুখস্থ লিখে ফেলবো। লিখে এরপর আমি দেখব কোনটা কোনটা আমার প্রশ্নে আছে, কোনটা কোনটা নাই। পুরাতনগুলো পাওয়া যাবে রেওয়া মিলে, এই পুরাতনগুলো পাওয়া যাবে রেওয়া মিলে, নতুনগুলো আমরা পাবো সমন্বয়। তো পুরাতন কুরিন আমার প্রশ্নে নাই, তো পুরাতন কুরিন না থাকলে এখানে 0। নতুন কুরিন নাই, 0। নতুন কুরিন সঞ্চিতি এটা আছে। বলছে দেনাদারের উপরে 5% কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে। ভাইয়া আমার দেনাদার দেওয়া আছে এখানে 55,000 টাকা, অলিখিত বিক্রয় নাই যে আমি যোগ করব, তাহলে এই 55,000 টাকার উপরে আমি 5% করব, তাই না? তাহলে 55,000 টাকার উপরে 5% করে দেই, করলে কত আসবে? আসবে হচ্ছে 2750 টাকা। তাহলে আমি লিখব নতুন কুরিন কত টাকা? 2,750 টাকা। ওকে, এরপরে কি করতে হবে ভাইয়া? এরপরে আমার এখান থেকে কুরিন সঞ্চিতি বাদ দিতে হবে। পুরাতন কুরিন সঞ্চিতি কত? 2,000 টাকা। তাহলে পুরাতন কুরিন সঞ্চিতি 2,000 টাকা বাদ দিয়ে দিব, তাহলে কত থাকবে ভাইয়া? থাকবে হচ্ছে 750 টাকা। ভাই থাকবে কত? থাকবে হচ্ছে 750 টাকা। ভালো কথা। আমার আর কি কোনো পরিচালন ব্যয় আছে এখানে আসার মতো? দেখো তবে আমার আর কোনো পরিচালন ব্যয় এখানে নাই যে এই প্রশ্নে আসতে পারে। না, আমার কাজ কি ছিল? আমার উদ্দেশ্য ছিল আমি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দিব। তাহলে ভাই পরিচালন ব্যয় কত ছিল? 20,000 টাকা যোগ 13,000 টাকা যোগ 10,000 টাকা যোগ 750 টাকা যোগ করলে তাহলে এখানে আসে কত ভাইয়া? আসে হচ্ছে এখানে 43,750 টাকা। এখন আমি যদি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়ের পরিমাণ বাদ দিয়ে দেই, মোট মুনাফা 1,25,000 টাকা বাদ 43,750 টাকা বাদ দিলে থাকে কত? থাকে হচ্ছে 81,250 টাকা। ভাইয়া সাধারণত মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমার বের হয় হচ্ছে পরিচালন মুনাফা।
কিন্তু পরিচালন মুনাফার সাথে পরবর্তীতে আমরা অন্যান্য আয় যোগ করতাম, অন্যান্য ব্যয় বাদ দিতাম, তখন আমার আসতো নিট মুনাফা। আমার এই প্রশ্নে কোনো ধরনের কোনো অন্যান্য আয়, অন্যান্য ব্যয় এগুলো কোনো কিছু দেওয়া নাই। আমার প্রশ্নে অন্যান্য আয়, অন্যান্য ব্যয় দেওয়া নাই, এই জন্য যেটাই আমার জন্য পরিচালন মুনাফা ছিল, এই খেয়াল করো, যেটাই আমার জন্য কি ছিল, পরিচালন মুনাফা ছিল, সেটাই আমার জন্য কি এখন নিট মুনাফা। এই সেটাই কি আমার জন্য এখন নিট মুনাফা। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বলো। এই যে আমি ৮১,২৫০ টাকা বের করলাম, এইটার অ্যাকচুয়াল নাম হওয়ার কথা ছিল পরিচালন মুনাফা, কিন্তু আমার প্রশ্নে তো অন্যান্য আয় বা অন্যান্য ব্যয় এগুলো কোনো কিছু দেওয়া নাই, এগুলো তো আমি যোগ বিয়োগ করতে পারতেছি না। এই জন্য যেটাই বেরোইছে এটাই আমার জন্য কি, এটাই আমার জন্য নিট মুনাফা। ভালো কথা, নিট মুনাফা পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন কি কাজ? বিশদ আয় বিবরণী পুরোটা শেষ, এতটুকু করলে আমরা ৮ নাম্বার পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে ২ নাম্বারের জন্য একটা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করা, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী কি করা, তৈরি করা। ২ নম্বর প্রশ্নের জন্য কি করা, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী তৈরি করা, তাই না? আচ্ছা, তাহলে আসো আমরা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী তৈরি করি। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী তৈরি করার জন্য আমার সবার আগে দরকার মূলধন, যেটা আমার প্রশ্নে দেওয়াই আছে। তাহলে আমি একটু লিখে নেই মূলধন। মূলধন ভাইয়া কত টাকা দেওয়া আছে প্রশ্নে? দেখো তো ভাইয়া, মূলধন এই যে মূলধন দেওয়া আছে কত টাকা, ১ লক্ষ টাকা। তাহলে আমরা সবার আগে লিখে নিলাম মূলধন ১, ২, ৩, ৪, ৫। মূলধনের সাথে যদি আমার নিট মুনাফা হয় তাহলে সেটা যোগ করব। নিট মুনাফা হইলে যোগ করব, নিট ক্ষতি হইলে বিয়োগ করব। তা যেহেতু নিট মুনাফা হয়েছে তাহলে আমি এখানে যোগ করি, যোগ নিট মুনাফা, যোগ নিট মুনাফা। নিট মুনাফা কত টাকা ভাইয়া? ৮১,২৫০ টাকা। যোগ করলে তাহলে কত আসবে? ১,৮১,২৫০ টাকা। ভালো কথা। এই জায়গা থেকে আমাকে বাদ দিয়ে দিতে হবে উত্তোলন যদি থাকে, উত্তোলনের পরিমাণ যোগ করতে হবে হচ্ছে আমার মূলধনের সুদ, বাদ দিতে হবে হচ্ছে উত্তোলনের সুদ। তো উত্তোলন আমার প্রশ্নে দেওয়া আছে কত টাকা দেওয়া আছে ভাইয়া? ২০,০০০ টাকা। তাহলে এখান থেকে আমি উত্তোলনের পরিমাণ বাদ দিয়ে দিব ২০,০০০। বাদ দিয়ে দিব কত? ২০,০০০ টাকা, তাই না? তাহলে ১, ২, ৩, ৪, ২০,০০০ বাদ দিয়ে দিলে এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে ১,৬১,২৫০ টাকা। এই যে ১,৬১,২৫০ টাকা আসলো, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী মালিকানা সত্ত্ব। তাহলে ভাইয়া সমাপনী মালিকানা সত্ত্ব কত? ১,৬১,২৫০ টাকা। এইটুকু অঙ্ক করলে আমরা ২ নাম্বার পাচ্ছি। এখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় অঙ্কটা, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। আমাদের বোর্ড পরীক্ষাতে এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্যই আমাদেরকে ১০ নাম্বার দিবে। যেহেতু আমাদের আর্থিক বিবরণীর অঙ্কগুলো এখন থেকে ২০ নাম্বারের জন্য হবে, তো এইটুকু অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে এইটুকু অঙ্কের জন্য আমাদেরকে দেওয়া হবে কত? আমাদেরকে দেওয়া হবে ১০ নাম্বার, তাই না? ওকে, তাহলে সবার আগে আমার কাজ কি? সবার আগে কাজ হচ্ছে আমি সম্পত্তিগুলো লিখবো, যেহেতু উপরে আগে আমি একটু লিখে নেই সম্পদ সমূহ। এই জায়গায় আমরা লিখে নিলাম সম্পদ সমূহ। ওকে, সম্পদ সমূহ। সম্পদ সমূহের মধ্যে সবার প্রথম লিখতে হবে আমার চলতি সম্পত্তি। চলতি সম্পদ। আচ্ছা, চলতি সম্পদ কোনগুলো ভাইয়া? যেই সকল সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতা 1 বছরের কম, ওইগুলো হচ্ছে চলতি সম্পদ। এবং চলতি সম্পত্তি লেখার সময় সবার আগে আমি সমাপনী মজুত পণ্যটা লিখে নিব। এটা কোনো নিয়ম না, কিন্তু সমাপনী মজুত পণ্যটা আগে না লিখলে পরবর্তীতে কি হয়, ভুলে যাওয়ার একটা সুযোগ থাকে। এই জন্য সবার আগে কি সমাপনী মজুত পণ্য ১৬,০০০ টাকা ছিল, যোগ বিয়োগ কোনো কিছু নাই, এই জন্য ডিরেক্ট ২ নম্বর ঘরে লিখবো ১৬,০০০ টাকা। ফাইন, এতটুকু আমরা লিখে ফেললাম, তাই না? আচ্ছা, এরপরে আর কি কি আছে আমরা দেখি তো। কি কি চলতি সম্পত্তি আমার আছে? আমার চলতি সম্পত্তি এখানে আছে হচ্ছে একটা দেনাদার, একটা চলতি সম্পত্তি, তাই না? দেনাদার কত টাকা? ৫৫,০০০ টাকা। দেনাদার কত টাকা? ৫৫,০০০। তাহলে এখানে আমি লিখি দেনাদার
দেনাদার কত টাকা? 55,000। 1 2 3। দেনাদার কত টাকা? দেনাদার হচ্ছে আমার এখানে 55,000 টাকা। লিখলাম আমরা দেনাদার 55,000 টাকা। দেনাদারের সাথে একটা সমন্বয় ছিল, সেটা হচ্ছে নতুন কুঋণ। নতুন কুঋণ সঞ্চিত। নতুন কুঋণ সঞ্চিতি ছিল 5%, তাই না? তাহলে 55,000 ইন্টু 5%। ভাইয়া 55,000 ইন্টু 5% করলে কত ছিল আমাদের? 2750 টাকা। তাইলে আমরা যদি এই 55,000 টাকা থেকে বাদ দিব 2750 টাকা, আমার এখানে থাকবে কত? থাকবে হচ্ছে 52,250 টাকা। কত থাকতেছে তাহলে? দেনাদারের পরিমাণ থাকতেছে 52,250 টাকা। আচ্ছা, এরপর দেখো আমাদের দেনাদারের পরিমাণ আমরা বের করলাম। আমাদের এই প্রশ্নে আর কোনো চলতি সম্পত্তির পরিমাণ দেওয়া নাই ভাইয়া। তোমরা একবার চেক করে দেখতে পারো, আমাদের আর কোনো চলতি সম্পত্তির পরিমাণ দেওয়া নাই। ওকে, দেওয়া না থাকলে আমরা এই দুইটাই যোগ করে দিব। কত কত আছে ভাইয়া? একটা আছে হচ্ছে 16,000 টাকা যোগ 52,250 টাকা। 52,250 যোগ করলে কত আসবে? আসবে এখানে 68,250 টাকা। এই যে 68,250 টাকা আসলো, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে মোট চলতি সম্পদ। এটার নাম কি? মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে দেখো আমাদের এখানে একটা বিজ্ঞাপনের কাহিনী ছিল, তাই না? এই যে বিজ্ঞাপন, আমি 60,000 টাকা দিছিলাম 6 বছরের জন্য। এই 6 বছরের মধ্যে আমার 1 বছরের টাকা এই বছরের খরচ হয়েছে, 5 বছরের 50,000 টাকা আমার জন্য অগ্রিম বা বিলম্বিত হয়েছিল, তাই না? বিজ্ঞাপন একটা ব্যয়, ব্যয়ের অগ্রিম আমার জন্য একটা সম্পদ। এবং এই যে আমরা যেটাকে বলছি না যে ওটাকে কি বলে? বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে একটা ভুয়া সম্পত্তি। এটা হচ্ছে একটা অসমন্বিত ব্যয়, অথবা এটাকে আমি বলতে পারি অলিক সম্পত্তি। তুমি যেই নামেই ডাকো না কেন একই কথা। আর তুমি বলতে পারো যে ভাইয়া এটাকে কি আলাদা করে দেখানো উচিত? হ্যাঁ, এটাকে আলাদা করে দেখানো উচিত। তার কারণ বিজ্ঞাপন বাবদ টাকাটা আমার এক প্রকার খরচ হয়েই গেছে, বাট ওই যে যেহেতু আমরা এই নীতিতে বিশ্বাসী যে যতক্ষণ পর্যন্ত আমি ব্যবহার না করে ফেলবো ততক্ষণ পর্যন্ত এটাকে খরচ হিসাবে লিপিবদ্ধ করতে পারবো না, এই জন্য এটাকে আমরা আলাদা করে দেখাচ্ছি, তাই না? তাহলে এটা কি? বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন। ভালো কথা, লিখলাম আমরা বিলম্বিত বিজ্ঞাপন। টাকা কত? 60,000 ভাগ 6 গুণ 5 করলে কত আসবে? আসবে হচ্ছে 50,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন একাই ছিল, তো 50,000 টাকা আমরা এই পাশে লিখে দিলাম। ভাইয়া তাহলে এই পর্যন্ত আমরা লিখে ফেললাম, তাই না? আচ্ছা, আমার এই প্রশ্নে কোনো কি স্থায়ী সম্পত্তি ছিল? দেখো আমার এই প্রশ্নে কিন্তু কোনো ধরনের কোনো স্থায়ী সম্পত্তি, ওহো একটা স্থায়ী সম্পত্তি আছে। এই যে দেখো আসবাবপত্র 80,000 টাকা। এছাড়া আর কোনো স্থায়ী সম্পত্তি আমার প্রশ্নে নাই। না থাকলে নাই, না থাকলে তো আমরা জোর করে লিখতে পারবো না, তাই না? আচ্ছা, একটা আছে, একটাই আমরা লিখবো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কি দেওয়া আছে ভাইয়া? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পত্তি একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র কত টাকা? 80,000 টাকা। তাহলে এই যে এই ঘরে লিখে ফেললাম 80,000 টাকা, তাই না? ওকে, তাহলে এখন কিন্তু আমার কাছে সব সম্পত্তি চলে আসছে, তাই না? 68,250 হচ্ছে চলতি সম্পদ, 55,000 টাকা হচ্ছে অসমন্বিত ব্যয়, 80,000 টাকা হচ্ছে আমার 80,000 টাকা হচ্ছে আমার স্থায়ী সম্পদ। যোগ করলে কত? যোগ করলে আমার এখানে আসবে হচ্ছে 1,98,000। যোগ করলে এখানে আমার আসবে কত? আসবে হচ্ছে 1,98,250 টাকা। এই 1,98,250 এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট সম্পদ। এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট সম্পদ। এটার নাম কি? মোট সম্পদ, তাই না? তাহলে আমরা মোট সম্পত্তির পরিমাণও বের করতে পারলাম 1,98,250 টাকা। ভালো কথা, এইটুকু হইল। কারণ মোট সম্পত্তি বের করলেই তো আমার আর আর্থিক অবস্থার বিবরণী হয়ে যায় না, তাই না? আমার আর্থিক অবস্থার বিবরণীর জন্য লাগবে কি? মোট সম্পদের পরিমাণও লাগবে, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণও বের করতে হবে। তাহলে আমরা মোট সম্পদ বের করছিলাম, এখন আমরা বের করব দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব।
দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সবার প্রথম লিখবো কাকে? সবার প্রথম আমি লিখবো চলতি দায়কে, তাই না? তো চলতি দায়। চলতি দায় আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি তো ভাইয়া। এই চলতি দায় আমার প্রশ্নে দেওয়া আছে, এই যে দেখো একটা পাওনাদার, এটা কিন্তু আমার প্রশ্নে একটা চলতি দায়। পাওনাদার কত? 35,000 টাকা। পাওনাদার কত? 35,000 লিখলাম। তাহলে এখানে পাওনাদার কত ভাইয়া? 35,000 টাকা। 1 2 3 35,000। আমি রেওয়া মিলের মধ্যে যখন কোনো দায় বা সম্পত্তি আর খুঁজে পাবো না, তখন আমাকে একবার সমন্বয় চেক করতে হবে। তার কারণ আমার রেওয়া মিলের যে এন্ট্রিগুলো থাকে এগুলোর কাজ হয় একবার করে। রেওয়া মিলে যে এন্ট্রিগুলো থাকে এগুলোর কাজ একবারই হয়, হয় আর্থিক বিবরণীতে হয়, না তোমার বিশদ আয় বিবরণীতে হয়। অথচ আমার যে সমন্বয়গুলো আছে, সমন্বয়গুলোর কাজ হয় আমার জন্য কমপক্ষে 2 বার। কমপক্ষে কয়বার? 2 বার। তাহলে এই যে আমার সমন্বয়ের মাধ্যমে আমি বকেয়া আয় খুঁজে পাচ্ছি, অগ্রিম আয় খুঁজে পাচ্ছি, বকেয়া ব্যয় খুঁজে পাচ্ছি, অগ্রিম ব্যয় খুঁজে পাচ্ছি, এগুলো কিন্তু দিন শেষে আমার হয়তোবা সম্পদ নয়তোবা দায়ের সৃষ্টি করে। ঠিক একই রকমভাবে এই যে বকেয়া মজুরি 2,000 টাকা, মজুরি একটা ব্যয়, ব্যয়ের বকেয়া আমার জন্য একটা দায়, তাই না? তাহলে বকেয়া মজুরি 2,000 টাকা। কি মজুরি ভাইয়া? বকেয়া মজুরি কত টাকা ভাইয়া? 2,000 টাকা। 1 2 3 2,000 যোগ করে দিলে তাহলে আমার এখানে আসবে কত? আসবে হচ্ছে এখানে 37,000 টাকা। এই আসবে কত? এখানে আসবে হচ্ছে 37,000 টাকা। এই 37,000 টাকার নাম হচ্ছে মোট চলতি দায়। এই 37,000 টাকার নাম কি ভাই? যেহেতু চলতি দায় বের করছি, এই 37,000 টাকার নাম হচ্ছে মোট চলতি দায়। আচ্ছা, এই মোট চলতি দায়ের সাথে আমার যোগ করা দরকার হচ্ছে দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ। দীর্ঘমেয়াদী দায় কি? ঋণ, ব্যাংক ঋণ, জামানতি ঋণ, এই জিনিসগুলো হচ্ছে আমার জন্য একটা দীর্ঘমেয়াদী দায়। দেখো আমার প্রশ্নে কিন্তু কোনো ধরনের কোনো দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ দেওয়া নাই, তাই না? যেহেতু আমার প্রশ্নে দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ দেওয়া নাই, তাহলে আমি কি করব না? এখানে দীর্ঘমেয়াদী কোনো দায় বের করতে পারবো না, তাই না? আচ্ছা, তো যেহেতু আমি দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ বের করতে পারতেছি না, তাহলে আমার কি করা উচিত? যেইটা আছে এইটাকে আমি দায় হিসাবে ঘোষণা করে দিব। ভাই দায় হওয়ার কথা ছিল 2টা, একটা দীর্ঘমেয়াদী দায় আর একটা হচ্ছে চলতি দায়। যেহেতু আমি দীর্ঘমেয়াদী দায় খুঁজে পাচ্ছি না, তাহলে চলতি দায়টাই আমার জন্য মোট দায়। চলতি দায়টাই কি আমার জন্য মোট দায়, তাই না? তাহলে এইটাকে আমি চাইলে ঘোষণা দিয়ে দিতে পারি মোট দায় নামে। আবার তুমি যদি চাও যে না ভাই আমি লিখবো না, না লিখলেও হয়, এটা নিয়ে খুব একটা বাড়াবাড়ি করার দরকার নাই। আচ্ছা, মোট দায়ের পরে এখানে যোগ করে দিতে হবে মালিকানা সত্ত্বের সমাপনী জের। ভাইয়া মালিকানা সত্ত্বের সমাপনী জের আমরা কি বের করছিলাম না? মালিকানা সত্ত্বের সমাপনী জের বের করছিলাম 1,61,250 টাকা। 1,61,250 টাকা লিখে দিই। 1,61,250 টাকা। ভালো কথা, 1,61,250 টাকা লিখলাম। ওকে, তাইলে এখন যদি আমি যোগ করে দেই 37,000 টাকা মোট দায়, 1,61,250 টাকা, এটা হচ্ছে আমার জন্য মোট মালিকানা সত্ত্ব। যোগ করলে আসবে কত? 1,98,250 টাকা। এই 1,98,250 টাকাই হচ্ছে আমার মোট দায় ও মালিকানা সত্ত্ব। মোট দায় ও মালিকানা সত্ত্ব। কথাটাকে বুঝাইতে পারছি? তাহলে দেখো ভাইয়া সম্পত্তি আসছে 1,98,250, দায় ও মালিকানা ও সত্ত্ব আসছে 1,98,250। এটা যারা আমরা হিসাব বিজ্ঞান করি বা হিসাব বিজ্ঞান চর্চা করি, আমাদের জন্য অনেক বড় একটা প্রশান্তির জায়গা। সেটা হচ্ছে কি আমাদের আর্থিক বিবরণীর 2টা পাশ মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা যা যা করছি আমরা আমাদের মতো করে অঙ্ক করেছি, আমাদের মতো করে অঙ্কটা বোঝার চেষ্টা করেছি। আসলে আমি একটু তোমাদেরকে উত্তরটা দেখাই দেই, এটার সত্যতা নিশ্চিত করে দিই যে আমরা যা করছি এটা কি সব ঠিক করছি কিনা। ওকে, আমরা মোট মুনাফা বের করছিলাম। মোট মুনাফা আমাদের কত বের হয়েছিল? 1,25,000। এই যে দেখো এখানে আমাদের 1,25,000 টাকাই কিন্তু আসছে। আমরা নিট মুনাফা বের করছিলাম
নিট মুনাফা কত বের করেছিলাম ৮১,২৫০। ভাইয়া আমাদেরও কিন্তু ৮১,২৫০ টাকায় আসছে। দেখো এই যে ৮১,২৫০ টাকায় আসছে। এরপরে যদি আমরা চলে যাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী ১,৬১,২৫০ টাকা। এই যে ভাইয়া খেয়াল করে দেখো ১,৬১,২৫০ টাকায় আসছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে সম্পদ ও দায়ের উদ্ধৃতটা, তাই না? আচ্ছা দেখো এই যে সম্পদ ও দায়ের উদ্ধৃত কত আসছে, এই যে সম্পদের উদ্ধৃত আসছে ১,৯৮,২৫০। দায়ের উদ্ধৃত দায় ও মালিকানা সত্ত্বের উদ্ধৃত কত আসছে ১,৯৮,২৫০। আমাদেরও কিন্তু ভাইয়া ১,৯৮,২৫০ ১,৯৮,২৫০ টাকায় আসছে, তাই না? তাহলে ভাইয়া আমরা এতক্ষণ বসে ৬ নম্বর প্রশ্নটা সমাধান করেছি, বিস্তারিত আলোচনা করেছি। এর পক্ষে মানে এর চেয়ে বেশি বিস্তারিত আলোচনা করা আসলে কারো পক্ষে সম্ভব না। বিস্তারিত আলোচনা করার একটাই কারণ, যারা আমরা হিসাব বিজ্ঞান কম বুঝি বা বিশেষ করে আর্থিক বিবরণী আমাদের সবারই একটা ভয়ের জায়গা থাকে, সবাই যখন আমরা হিসাব বিজ্ঞান পড়ছি তখন। তো আমি আসলে ওই ভয়টা কাটাইতে চাই, এই জন্য যতটুকু সময় দেওয়া দরকার তার চাইতে আমি বেশি সময় দিয়ে বেশি সময় বুঝিয়ে আমি চেষ্টা করতেছি যাতে করে আমাদের কাছে এই প্রশ্নগুলো ক্লিয়ার থাকে। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। একটা প্রশ্ন না পারলে আরেকটা প্রশ্ন করতে হবে, অর্থাৎ যতগুলো আর্থিক বিবরণী ক্লাস আছে সবগুলোই তোমাকে পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।